আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। অন্যায্য চুক্তি হলে কেন বাতিল হবে না জানতে চেয়ে রুল। আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত না হলে কাজে আসবে না সংস্কার, মন্তব্য তারেক রহমানের। দুর্নীতি রোধে প্রাথমিক শিক্ষায় জোর দেওয়ার তাগিদ। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার, তাহলে যেই সংস্কারই করি যাই করি আমরা কোনোটিই কাজে লাগবে না। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন জানালেন আসিফ নজরুল। দলের বিচারে বিধান রেখে কাল উপদেষ্টা পরিষদে উঠছে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী। ১৭ বছর লাগলেও ছাত্র জনতা হত্যায় আওয়ামী লীগের বিচার হতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। ভয়ভীতিহীন দেশ গড়তে কাজ চলছে জানালেন প্রেস সচিব। 3 দিনের মধ্যে রাজধানীতে ব্যাটারি রিকশা বন্ধের নির্দেশ হাইকোর্টের। ঢাকাকে বাসযোগ্য করতে পিআইবির অনুষ্ঠানে নানা পরামর্শ। সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনার পর তিতুমিরের আন্দোলন স্থগিত। সকাল থেকে ক্যাম্পাসের ভেতর শিক্ষার্থীদের বিক্ষোভ। গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে 50 ফিলিস্তিনির প্রাণহানি। এক মুঠো খাবারের জন্য উপত্যকায় চলছে অভুক্ত বাসিন্দাদের হাহাকার। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছেন, এবার পুরো খবর। ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশ বলা হয় আগামী 1 মাসের মধ্যে কমিটি গঠন এবং 2 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। দেশের স্বার্থ বিরোধী চুক্তি ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সংশোধন না করলে কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত। বলা হয় দেশের স্বার্থ সবার আগে, প্রতিবেশী দেশের সাথে সুষম চুক্তি হওয়া উচিত। 2017 সালে আদানি গ্রুপের সঙ্গে জ্বালানি চুক্তি করে বাংলাদেশ। 25 বছর যে বিদ্যুৎ উৎপাদন হবে বাংলাদেশকে তা কেনার শর্তে চুক্তি হয়। এমনকি আদানি পাওয়ার যদি চুক্তির কোনো ধারা নাও মানে তবুও পিডিবি চুক্তিটি বাতিল করতে পারবে না। বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও আদানিকেই সুবিধা দেওয়া হয়েছে। ভারতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে প্রতি ইউনিট হিসেবে প্রায় 5 টাকা, অন্যান্য বেসরকারি খাত থেকে ইউনিট প্রতি প্রায় 8 টাকা হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ নেয়। অথচ আদানির কাছ থেকে কিনতে হয় ইউনিট প্রতি 14 টাকার উপরে। আদানির সাথে হওয়া চুক্তি নিয়ে বাংলাদেশ এমনকি খোদ ভারতের বিরোধী দল কংগ্রেসও সমালোচনা করে। আদানি গ্রুপের সাথে চুক্তি পুনর্বিবেচনা বা বাতিল চেয়ে হাইকোর্টে রিট হয়। বিচারপতি ফারা মাহবুবের দ্বৈত বেঞ্চে রিটের প্রাথমিক শুনানি হয়। রিটকারী আইনজীবী আদালতকে বলেন এই চুক্তি একতরফা এবং দেশের স্বার্থ বিরোধী। পরে আদালত চুক্তিটি কেন পুনর্বিবেচনা করা হবে না মর্মে রুল জারি করেন। আদানির সাথে বিদ্যুৎ কেনা সংক্রান্ত অন্যায্য চুক্তি পর্যালোচনা যাচাই বাছাই করার জন্য জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন সহ 3টি অন্তর্বর্তীকালীন আদেশ দেন আদালত। সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছে। যে প্রসেসটা আছে এই প্রসেসটা সম্পর্কে ইনকোয়ারি করে একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে বলেছে। সবার আগে দেশের স্বার্থ মন্তব্য করে চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা দেখা নির্দেশ দেন আদালত। দেশ থাকলে আমরা সবাই আছি, সুতরাং দেশের স্বার্থটা সবার আগে দেখতে হবে। এবং আদালত এও বলেছেন আমরা প্রতিবেশীর স্বার্থে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সুষম এবং ভালো সম্পর্ক চাই। সমস্ত প্রতিবেদন পাওয়ার পর 25 ফেব্রুয়ারি হাইকোর্ট পরবর্তী আদেশ দেবেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বলেন, আওয়ামী লীগের 17 বছরের জবাবদিহিতা ছিল না বলেই গুম, খুন, অর্থ পাচার, লুটপাট ও নিশি রাতের নির্বাচন হয়েছে। সবকিছু ঠিক করতে হলে সুষ্ঠু ভোটের বিকল্প নেই। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। কর্মশালায় ভবিষ্যৎ বাংলাদেশে বিএনপি কিভাবে কাজ করবে তার দিক নির্দেশনা দেয়া হয়। সারা দেশের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে ঢাকা বিভাগের নেতাকর্মীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী তুলে দেয়া হয়। কর্মশালা শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা না গেলে সংস্কার কোনো কাজে আসবে না। যে আমরা যাই করি না কেন, দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার কাজে লাগবে না। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক কর্মী হোক, উপজেলার চেয়ারম্যান হোক, পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। তারেক রহমান বলেন, জবাবদিহিতা ছিল না বলেই আওয়ামী লীগের সময় গুম, খুন, লুটপাট, নিশিরাতের নির্বাচন ও বিদেশে অর্থ পাচার হয়েছে। বিএনপি জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করবে। জবাবদিহিতা ছিল না বলেই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, দেশের মানুষের সম্পদ পাচার হয়ে গেছে। এই সব কিছুকে যদি আমাদের ঠিক করতে হয়, সব কিছুকে যদি দেশের মানুষের চাওয়া অনুযায়ী যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয়, অবশ্যই জবাবদিহিতাকে আমাদের তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। বিএনপি ঘোষিত 31 দফার মধ্যে প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি ও বেকারত্ব দূর করার উপর গুরুত্ব দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রাইমারি শিক্ষার উপরে আমাদেরকে সবচাইতে বেশি জোর দিতে হবে। যুক্তরাজ্যের NHS এর আদলে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে চাই। শিক্ষিত বেকার যারা আছে তাদেরকে আমরা 1 বছর পর্যন্ত একটি কমফোর্ট দিব। ভাষা শিক্ষা সহ আমরা ট্রেনিং দেব, যাতে করে পরবর্তীতে এই মানুষগুলো খুব সহজেই বিভিন্ন দেশে কাজের সংস্থান করে নিতে সক্ষম হন। 31 দফাকে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার নির্দেশ দেন তারেক রহমান। সেই উঠান বৈঠকের প্রস্তুতি নিতে হবে। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, রাষ্ট্রের স্থিতিশীল পরিবেশ রক্ষায় নির্বাচিত সরকার প্রয়োজন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পতিত আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনও নানামুখী ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। অপর অনুষ্ঠানে বিএনপি নেতা ডক্টর মঈন খান সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। তাই সংস্কারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানান। একই সাথে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো। আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। তাই সংস্কার কাজ দ্রুত শেষ করা দেশের জন্য মঙ্গলজনক। আজকে দেশের মধ্যে যে স্বৈরাচারে কেউ বলে চুপ করে ঢুকে পড়বে, কেউ বলে অডিও দিয়ে 25 তারিখে নেমে পড়বে, কেউ বলে 10 তারিখে নেমে গিয়েছিলাম, এই যে সমস্ত কথা বিশৃঙ্খলা সৃষ্টি করা অপচেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু স্বৈরাচারের ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র। অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপিও সংস্কারের পক্ষে, তবে সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। নির্বাচনের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন,
সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। মঈন খান বলেন, যে সংস্কার দেশের মানুষের স্বার্থে আসবে সেই সংস্কারকে বিএনপি সমর্থন করে। এক্ষেত্রে বিএনপির দেয়া ৩১ দফা সরকারের কাজে সহায়ক হবে বলে মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করেই দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, আগের মতো ভুয়া ভোট আর হবে না। অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করার অধ্যাদেশও হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাবিত আইসিটি অধ্যাদেশ বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা। মামলা বাণিজ্য বন্ধে সরকারের কঠোর অবস্থান জানিয়ে উপদেষ্টা বলেন, অযৌক্তিক দাবিতে আন্দোলনের নামে হয়রানির বিপক্ষে সরকার। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর ১০০ দিনে কি করেছেন এর কৈফিয়ত দিতেই ব্রিফিং ডক্টর আসিফ নজরুলের। বলেন, ১৩ অধ্যাদেশ জারি, প্রায় ৫,০০০-এর মতো আইন কর্মকর্তা, বিচারক নিয়োগ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দিনে ১২ ঘন্টা করে কাজ করেছেন। তবে এজন্য নিজেকে ১০-এর মধ্যে মাত্র ৪ নম্বর দিতে চান আইন উপদেষ্টা। প্রতিদিন অ্যাভারেজে অন্তত ১২ ঘন্টা কাজ করেছি, কোনো অন্যায় করি নাই। অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হচ্ছে। আইন উপদেষ্টা জানান, বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশ পাশ হলে রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। আদালতকে সেভাবে সরাসরি ক্ষমতা দেওয়া হয়নি, বলা হয়েছে আদালত যদি মনে করে, আদালতের সেই অথরিটি থাকবে, আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে, কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে সম্ভবত বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে। উপদেষ্টা বলেন, বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা কিছু মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। যৌক্তিক দাবি ছাড়াই রাস্তা অবরোধ করে আন্দোলন হচ্ছে, এর বিরুদ্ধে সরকার সামনে আরো কঠোর হবে বলে সতর্ক করেছেন উপদেষ্টা। ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে, এটা কি ধরনের আন্দোলন? আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকলেও শেখ হাসিনা যেন অন্য দেশে চলে না যায়, এজন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ফোন কলে নানা বার্তা দিয়ে শেখ হাসিনা কর্মীদের বিপদে ফেলছে বলেও অভিযোগ উপদেষ্টার। আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান, এই বিক্ষোভ করার জন্য, উস্কানিমূলক কাজ করার জন্য, সন্ত্রাসমূলক কাজ করার জন্য, এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি? উনি ওনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের ২-৩ দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? ওনার যারা নেতাকর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া। নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে ডক্টর আসিফ নজরুল বলেন, সংস্কার শেষ করেই নির্বাচন দিবে সরকার। যৌক্তিক সময়ের বাইরে একদিনও ক্ষমতায় থাকতে চান না তারা। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন ওনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী। জুলাই গণহত্যায় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করেছে আইন মন্ত্রণালয়। বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইনের মত প্রকাশের স্বাধীনতার মামলাও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শত বছর লাগলেও গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার হতে হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভয় ভীতিহীন দেশ গড়তে কাজ করছে সরকার। নতুন বাংলাদেশ নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার সহ অন্যান্য বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে তা স্পষ্টভাবে জানানো হচ্ছে। যাদের হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাদের বিচার হতেই হবে, নইলে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা হবে। ফ্যাসিস্টদের কোনো অনুশোচনা নেই মন্তব্য করে তিনি বলেন, তারা এখন ৩,০০০ পুলিশ মারা যাওয়ার গল্প বানিয়েছে।
অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে গণমাধ্যম গণভবনমুখী হবে না, দেশে ক্ষমতামুখী সাংবাদিকতার দরকার নেই। আওয়ামী লীগের বিচার এখন প্রাসঙ্গিক, নির্বাচন আওয়ামী লীগ আসবে কিনা সেটা প্রাসঙ্গিক নয়। এই গভর্নমেন্টটা একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, রেভলিউশনারি স্পিরিট থাকার দরকার ছিল, কিন্তু কোনো না কোনোভাবে এই গভর্নমেন্টের মধ্যে একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেসি এখানে পেনিট্রেট করে দেওয়া হয়েছে। যাদের হাতে রক্ত আছে, যারা এই ফ্যাসিজম এনেবল করেছে, তাদের আগে বিচার হতে হবে। এটা হলে আমরা এই স্পিরিটকে আমরা ধারণ করতে পারবো না। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ, লাগামহীন অনিয়ম, দুর্নীতিতে পর্যুদস্ত সব খাত। টেনে তুলতে নানামুখী উদ্যোগ চলমান রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে বলেন, ব্যাংক খাতের এই পরিণতির কারণ হচ্ছে নিয়ম নীতি না মানা। দুষলেন সাবেক গভর্নরকেও। উচ্চ মূল্যস্ফীতির জন্য দুঃখ প্রকাশ করে উপদেষ্টা জানান, নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। আগের সরকারের রাজনৈতিক ও অহেতুক প্রকল্প বাতিল করার কথা জানান অর্থ উপদেষ্টা। গ্রাহকদের আস্থায় এখনো ফেরেনি ব্যাংক খাত। চাইবা মাত্র গ্রাহকরা পাচ্ছে না অর্থ। মূল্যস্ফীতি এখন আকাশচুম্বী, আয়ের সঙ্গে মিলছে না ব্যয়ের হিসাব। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে অর্থনীতির বর্তমান অবস্থা এবং করণীয় জানাতে সাংবাদিকদের মুখোমুখি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সঙ্গে ছিলেন অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান। গুরুত্ব পায় মূল্যস্ফীতি, ব্যাংক বিমা, রাজস্ব ব্যবস্থাপনা, পুঁজিবাজার, বিদেশি ঋণ, উন্নয়ন প্রকল্প সহ নানা দিক। মূল্যস্ফীতি নিয়ে হতাশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। বলেন, নিয়ন্ত্রণে উদ্যোগের কমতি নেই। ১,০০০ টাকা নিয়ে যাবেন, ওখানে যদি দেখেন যে ছোট্ট একটা সে ব্যাগের মধ্যে কতটা বাজার, সব কিছু করতে পারে না। এটা ফ্যামিলি কত আপনার সে করে, তাই না? সেটা আমিও টের পাই, সবাই একটা টের পাই। আমি ধরো সেই জন্য আমিও তো বাজারে যাই, আমারও তো দুঃখ লাগে সবারই, এবং সাধারণ মানুষের জন্য ডিফারেন্ট দিয়ে। ব্যাংক খাতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিয়ম নীতি না মানা। এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, আগে ব্যাংকের নিরীক্ষা রিপোর্টগুলো গভর্নর এবং ডেপুটি গভর্নররা আটকে দিতেন, ইচ্ছা মতো নেওয়া হতো ব্যবস্থা। সংকট হলেও এখন কোনো ব্যাংক বন্ধ করবে না সরকার। কিছু কিছু ব্যাংক আছে একেবারে মানে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের ঠিক আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়া কোনো, আমরা বাংলাদেশটা ডোমিনো এফেক্ট হয়। অডিট রিপোর্ট নাকি গভর্নরের অ্যাপ্রুভাল লাগবে না, ডেপুটি গভর্নর, সেটা কেন? এর কোনো উদ্দেশ্য আছে? বাংলাদেশে আর্থিক খাত, এসব ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্ম আর ম্যানেজমেন্ট নর্ম পরিপালন করে না। রাজনৈতিকভাবে নেওয়া উন্নয়ন প্রকল্প বাতিল করবে সরকার, স্পষ্ট করে উপদেষ্টা জানান। বড় অঙ্কের অর্থ ব্যয় করে অনেক প্রকল্প নেওয়া হয়েছে, যার সুফল নেই। রাজনৈতিক বিবেচনা বা অহেতুকভাবে নেওয়া হয়েছে, এবং আমি এবং প্ল্যানিং আমরা বসছি, তার প্রোগ্রেস হবে। কর ফাঁকি ধরতে কাজ শুরু করেছে সরকার, জানান। আলাদা করা হবে কর প্রশাসন ও কর নীতি। উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে না, যারা অভিযোগ করছে তারা সঠিক রাস্তায় ছিল না। যারা রিয়েল ব্যবসায়ী লেভেল প্লেইং ফিল্ডে কাজ করতে চায়, ওদের দিতে হওয়ার কোনো কারণ নেই। দিতে হচ্ছে যারা অনেক কিছু করেছে, সেটা কালকে গভর্নরের তো কি কে নাকি কারা নাকি সব টাকাই নিয়ে চলে গেছে, তার দিতে হওয়ার যে টাকাই পায় নাই। অর্থ উপদেষ্টা মনে করেন, সাফল্যের সূর্য উদিত হয়েছে, সংস্কার উদ্যোগগুলো মুছে ফেলা যাবে না, দেশের মানুষই প্রতিরোধ গড়ে তুলবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। রাজধানীতে সব মিলিয়ে 12 লাখের বেশি রিকশা চলাচল করলেও দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা। বিকল্প কর্মসংস্থান তৈরি না করে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করে দেওয়ার পক্ষে নন এর চালকরা। ঢাকার প্রায় প্রতিটি অলিগলিতেই দেখা যায় ব্যাটারি চালিত রিকশা। 12 লাখেরও বেশি রিকশার মধ্যে এখন একটা বড় অংশই এই ব্যাটারি চালিত। সাম্প্রতিক সময়ে শুধু অলিগলি নয়, মূল সড়কেও দেদারসে চলছে এই ব্যাটারি রিকশা। ব্যাটারি চালিত রিকশার দৌরাত্মে প্যাডেল রিকশা অনেকটাই কোণঠাসা।
তাই হাইকোর্টে রিট করে প্যাডেল চালিত রিক্সা সমিতি। এর শুনানি শেষে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। শুনানিতে আদালত বলেন, ব্যাটারি চালিত রিক্সার লাইসেন্স নেয়ার কোনো সুযোগ নেই, তাই এটা পুরোপুরি অবৈধ। ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সাগুলো বন্ধে সরকারের যে নিষ্ক্রিয়তা, এটি কেন বেআইনি এবং অবৈধ ঘোষণা করা হবে না, এবং সেই সাথে মহামান্য হাইকোর্ট একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে। সংশ্লিষ্ট যারা বিবাদী আছে তাদেরকে বলেছে যে আদেশ পাওয়ার 3 দিনের মধ্যে ঢাকা মহানগরে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য। সুযোগ পেলেই মূল সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব রিক্সা। নিয়মিত ঘটছে দুর্ঘটনাও। কিন্তু চালকদের দাবি, ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হলে কর্মসংস্থান হারাবে হাজার হাজার মানুষ ও তাদের পরিবার। এখন আমরা যে বুড়া মানুষ যা আছি, হ্যাঁ, এখন কি করে খাইমু এখন কত দেখি। অন্য সেক্ষেত্রে আমাদের তো একটা ব্যবস্থা করে দিতে হবে, কারণ এই অটো রিক্সা দিয়ে অনেক মানুষ পরিবার চালাইতেছে। উঠে দিলে তো গরিব মানুষ সব কি করে খাবে? খাটা খেলে তো অন্য কাজ করে খাটা তো খাটা খাইতে হবে। আমার পরিবার আছে, এটার উপরে আমার পরিবার চলে। এর আগে মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশের পর রাস্তায় আন্দোলনে নেমেছিল চালকরা। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে আবারও অলিগলি আর রাজপথে চলাচল শুরু করে এই রিক্সা। 5 আগস্টের পর ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে শাহবাগে আন্দোলন করে প্যাডেল চালিত রিক্সা চালকরা। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও একটু জানবো। সহকর্মী হাসিবুল করিম বিজয় যুক্ত হচ্ছেন ভাটারা এলাকা থেকে। বিজয়, হাইকোর্টের আদেশের পর রাজপথে তার কোনো প্রভাব পড়েছে কিনা একটু জানাবেন। ব্যাটারি চালিত রিক্সা চালকরা কি বলছেন, তারা নির্দেশনাটুকু আসলে ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। রবিন, এই মুহূর্তে আপনি যেমনটি বলছিলেন, আমি আছি ভাটারা এলাকায়। এখানে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করছি। আমি যেমনটি দেখতে পেয়েছি, আসলে এখানে অটোরিকশাই আসলে বেশি। তো পায়ে চালিত রিক্সার তুলনায় কিন্তু অটোরিকশার পরিমাণ অনেক বেশি। কিন্তু হাইকোর্টের যে নির্দেশটি আসলে দিয়েছে, তাদের কাছে এখন পর্যন্ত হয়তো তথ্যটি পুরোপুরি পৌঁছায়নি। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে আসলে যে সকল রিক্সাগুলো দাঁড়িয়ে আছে সবগুলোই কিন্তু আসলে অটোরিকশা। তো যেমনটি বলছিলেন আপনি যে রিক্সা চালকরা কি বলছেন, তারা আসলে বলছেন যে তাদের একমাত্র উপার্জনের উপায় হচ্ছে যে এই অটোরিকশা। অনেকে আছেন যে অসুস্থ অথবা বৃদ্ধ, তারা কিন্তু আসলে এই অটোরিকশাগুলো ব্যবহার করে। তো তারা যেমনটি বলছেন যে তারা আসলে এই অটোরিকশা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে, এবং তারা একই সাথে সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে যদি আসলে এই অটোরিকশা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু তাদেরকে আরেকটা অন্য উপায় কিন্তু তাদের যদি করে দেওয়া হয় তাহলে তারা আসলে উপকৃত হবেন। এছাড়াও আমরা যেমনটি লক্ষ্য করেছি, অটোরিকশার জন্য কিন্তু আসলে রাস্তায় বেশ যানজটের সৃষ্টি হয়, এবং এখন 5 আগস্টের পরে কিন্তু আসলে মহাসড়কেও অটোরিকশা উঠে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি ট্রাফিক ব্যবস্থার কিন্তু অনেকটা অবনতি ঘটেছে, এবং একই সাথে কিন্তু আসলে যানজটের পরিমাণও কিন্তু আসলে রাস্তায় অটোরিকশার জন্য বেড়েছে। তো যেমনটি বলছিলেন, আজ থেকে কিন্তু আসলে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, এবং বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্টের বেঞ্চে কিন্তু আসলে এই আদেশটি দেওয়া হয়। অনেক ধন্যবাদ সহকর্মী হাসিবুল করিম বিজয়। প্রায় 5 বছর বিচার কাজ থেকে বিরত রাখা হাইকোর্টের সেই 3 বিচারপতি অবশেষে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি AK-M জহিরুল হক নিজেরাই পদত্যাগ করেছেন। সংবিধানের 96(4) অনুচ্ছেদ মতে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করেছেন তারা। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে নিউ মার্কেট থানার মামলায় 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় কামরুল ইসলামকে ঢাকার CMM আদালতে হাজির করে পুলিশ। তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। কামরুল ইসলামের বিরুদ্ধে নিউ মার্কেট ছাড়াও বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়ও আসামি আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম। বিচারাঙ্গনকে তার স্বাধীনমতো চলতে দেয় নাই এবং এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত। এবং খাদ্যমন্ত্রী থাকাকালীন আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মহলে এই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন উনি। পচা গম এই পুলিশের জন্য, পুলিশ জনগণের সাধারণের জন্য এনেছিলেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ঘটনার সাথে সম্পৃক্ত না, এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ইন্ধনও দিয়েছিলেন না, নির্দেশও দিয়েছিলেন না। বাদীটা এজাহারে স্পষ্ট বলেছে, সেই ব্যাপারে বাদীও আমাকে অভিযোগ করে নেয়। আগে ভুয়া মামলা করতে পুলিশ, এখন করে জনগণ, এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে গণমাধ্যমের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি। আমরা সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত, অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাকি? আমি যে খালি তারই সেবা করব? আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা এ বিষয়ে পর্যালোচনায় 7 কর্মদিবসের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিকেলে সচিবালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সে সময় পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে আজও সারাদিন আন্দোলন উত্তাল ছিল তিতুমির ক্যাম্পাস। কড়া পুলিশি পাহারায় ক্যাম্পাসে ক্লোজ ডাউন কর্মসূচি পালন করে তারা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনর তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তিতুমির ঐক্যের ব্যানারে শিক্ষার্থীদের আজ ছিল ক্লোজ ডাউন কর্মসূচি। ক্লাস পরীক্ষায় অংশ নেয়নি শিক্ষার্থীরা, অবস্থান নেয় ক্যাম্পাসে। কিছুক্ষণ পরপর করে বিক্ষোভ মিছিল। শিক্ষার্থীরা বলেন, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার দাবি সেই 1997 সাল থেকে। কি তাদের দাবির যৌক্তিকতা? 2005 সালেই তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ হয়, কিন্তু পলিটিক্যাল সিদ্ধান্তের জন্য এটা আটকে গেছে কোনো কারণে। প্রকৃত শিক্ষা যেখানে হবে, যেখানে গবেষণা হবে, যেখানে ক্লাসরুম বাড়বে, শিক্ষার্থী সংখ্যা কমিয়ে আনবে, তারা এ ধরনের কোনো ডিসিশন আজ পর্যন্ত নেয়নি। ওই সরকারগুলো এইভাবে গুরুত্বভাবে দেখে নাই। এই সরকার যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে উত্থান হয়ে আসছে, তাহলে অবশ্যই কোনো বৈষম্য রাখবে না। সোমবার যারা ট্রেনে হামলা চালিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চান আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলন অবস্থায় আমাদের উপর থেকে কেন ট্রেন চালানো হলো, সেটার জন্য আমি রেল কর্তৃপক্ষের কাছে জবাব চাই। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি তিতুমির ঐক্য যারা এই ঘটনার সাথে জড়িত আছে আমরা থানায় জিডি করব, তদন্ত সাপেক্ষে যারা এটা করেছে তাদের বিচার যেন হয়। সচিবালয়ে বিকেলে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর। অংশ নেন তিতুমির ঐক্যের 4 শিক্ষার্থী। সিদ্ধান্ত হয় 7 কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের। বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা তা যাচাই করবে সেই কমিটি। তিতুমির বিশ্ববিদ্যালয়ের ফিজিবিলিটিটা এটা কতটা কার্যকরী এবং তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার পরে যে সমস্যাগুলো হইতে পারে এই ব্যাপারগুলো পর্যালোচনা করার জন্য আগামী 7 কর্মদিবসের মধ্যে একটা কমিটি করে দিবে এবং এই কমিটিকে একটা সময় বেঁধে দেওয়া হবে যে সময়ের মধ্যে এই পুরো দাবিগুলো তারা হচ্ছে যে প্রতিবেদন আকারে জমা দিবে। শিক্ষার্থীরা জানান এই সময়টায় তাদের আন্দোলন স্থগিত থাকবে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ইজতেমা উপলক্ষে মাওলানা সাদকে দেশে আসার অনুমতি দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা। ডক্টর ইউনূসের সাথে দেখা করতে সকালেই কাকরাইল মসজিদ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা হন সাদপন্থীরা। পথেই পুলিশ বাধা দেয়। এ সময় রাস্তায় বসে পড়েন তারা। বলেন, ষড়যন্ত্র এবং বৈষম্যমূলকভাবে তাদের মুরব্বীকে আসতে দিচ্ছেন একটি পক্ষ। পরে মাওলানা সাদকে বাংলাদেশে আসার আর্জি জানিয়ে স্মারকলিপি নিয়ে 10 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় যায়। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাদের সাথে কথা বলেন, গ্রহণ করেন স্মারকলিপি। জানান আলেম ওলামাদের কথা শুনে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে। আশ্বস্ত করেন শিগগিরই তাদের দাবি নিয়ে বৈঠক হবে। আমাদের মেহমান আসতে কেন ওনারা বাধা দিবে? মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে যে ইজতেমা দেওয়া হলো, ওই ইজতেমাতে উনি আসবেন, বয়ান করবেন, এটা তো ইনসাফের কথা। কিছু লোকের মিথ্যাচারিতার কারণে উনি আসতে পারতেছে না। আলোচনা তো চলছে, সেখানে তো এখন এই ফাইনাল কিছু তো আর হয়নি। আর আমরা ওনাদের স্মারকলিপিটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেখি এরপরে যেটা পরবর্তীতে করে থাকি। যুক্তরাষ্ট্রের অনুমোদনের পর প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলা চালাল ইউক্রেন। ব্যবহার করা হয়েছে মার্কিন সহায়তাপ্রাপ্ত আর্মি ট্যাকটাইল মিসাইল সিস্টেম। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চল ব্রায়ানস্কের সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত 6টি মিসাইল ছোড়ে ইউক্রেন, যার মধ্যে 5টি আকাশ প্রতিরক্ষার মাধ্যমে প্রতিহতের দাবি করেছে মস্কো। ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষের কারণে আগুন লেগে যায় সামরিক ওই স্থাপনাটিতে। তবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি ক্রেমলিন।
কিয়েভের দাবি, পুতিন বাহিনীর অস্ত্রাগার টার্গেট করে চালানো হয়েছে হামলা। ইসরায়েলি আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজাবাসী। 24 ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে 50 ফিলিস্তিনির। উপত্যকা জুড়ে ব্যাপক বোমা হামলা করেছে আইডিএফ সেনারা। বোমার বিস্ফোরণে কামাল আদওয়ান হাসপাতালের সামনে শুধু একটি বাড়িতেই প্রাণ গেছে 17 জনের। নুজাইরাত আল বুরেজি শরণার্থী শিবির, বেইত লাহিয়া সহ বিভিন্ন এলাকায় নির্বিচারে চলছে বিমান থেকে হামলা। বেসামরিক নাগরিকদের টার্গেট করেই চলছে অভিযান। 1 বছরের বেশি সময় ধরে চলমান এই আগ্রাসনে প্রাণহানি 44,000 ছুঁই, আহত লাখের ঘর। এক মুঠো আটা বা শস্য পেতে রীতিমতো কাড়াকাড়ি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হাতাহাতি করেও অনেকের ভাগ্যে জুটছে না খাবার। ত্রাণ সংকটে গাজায় চরমে পৌঁছেছে মানবিক বিপর্যয়। উপত্যকায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। তাছাড়া ত্রাণের আশায় আসাদের উপরও চলছে নিয়মিত হামলা। মঙ্গলবারও প্রাণ গেছে 20 জনের। এমন পরিস্থিতিতে ইসরায়েলের পার্লামেন্টে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এর কার্যক্রম বন্ধে বিল পাশে উঠেছে নিন্দার ঝড়। সামান্য এক বস্তা আটার জন্য দীর্ঘ এই লাইন, হুড়োহুড়ি। দিনকে দিন উপত্যকা জুড়ে ভয়ঙ্কর রূপ নিচ্ছে দুর্ভিক্ষ। সপ্তাহ জুড়ে অভুক্ত বেশিরভাগ বাসিন্দা। মানবিক বিপর্যয় এত চরমে পৌঁছেছে যে কালে ভদ্রে ত্রাণের গাড়ি প্রবেশ করলেই শুরু হয় কারাকারি। UNRW আর WFPর খানেক ত্রাণবাহী ট্রাকে লুটপাট হয়েছে। গেল কয়েক মাস ধরে ভোর 5টায় এখানে অপেক্ষা করি শুধু একটু আটার জন্য। প্রায় প্রতিদিনই খালি হাতে ফিরতে হয়। খাবারের অভাবে ধুকে ধুকে মরছি আমরা। না আছে কোনো সবজি, না অন্য কিছু। আমার কাছে এখন জীবনের সংজ্ঞা এই ত্রাণের আটা। এক বস্তা আটার দাম $107। যুদ্ধবিধ্বস্ত গাজায় কার কাছে আছে সে সামর্থ্য? পরিস্থিতি খুবই কঠিন। মানবিক সংস্থাগুলোর উপরই পুরোপুরিভাবে নির্ভরশীল গাজার মানুষ। ঢুকতে পারছে না পর্যাপ্ত ত্রাণ, আর যেটুকুই বা ঢুকছে তা সংগ্রহেও নিতে হচ্ছে জীবনের ঝুঁকি। মঙ্গলবারও ত্রাণবহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বেঁচে থাকার ন্যূনতম অবলম্বন সংগ্রহে গিয়ে প্রাণ হারিয়েছেন 20 ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে গাজার মানবিক বিপর্যয় নিয়ে শঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক বিভিন্ন মহল। গাজার 21 লাখ বাসিন্দাই জীবন ধারণের জন্য পুরোপুরিভাবে নির্ভরশীল UNRW এর ওপর। সংস্থাটির কার্যক্রম বন্ধে ইসরায়েলের পার্লামেন্টে বিল পাশে উঠেছে নিন্দার ঝড়। নেসেটের বিল অনুযায়ী আর মাত্র 3 মাস পর গাজায় সব ধরনের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে UNRWA। যে কোনো উপায়ে এই বিলের বাস্তবায়ন বন্ধ করতে হবে, কারণ আর কোনো সংস্থা উপত্যকায় সহায়তা কার্যক্রম চালাতে প্রস্তুত নয়। তাহলে ফিলিস্তিনিদের ত্রাণ দেওয়ার দায়বর্তায় নেতানিয়াহু প্রশাসনের উপরই। প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের কি কোনো প্ল্যান বি আছে? গত বছর 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানে UNRW এর কর্মীদের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ তোলে ইসরায়েল। এই অজুহাতে গাজায় সংস্থাটির কার্যক্রম বন্ধে গেল 28 অক্টোবর বিলও পাশ করে তেল আবিব। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।